হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি মিতিন মাসির রহস্য কাহিনী থেকে ঝাওঝিয়েন হত্যা রহস্যের দ্বিতীয় পর্ব নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক সুচিত্রা ভট্টাচার্যের লেখা মিতিন মাসির রহস্য কাহিনী ঝাওঝিয়েন হত্যা রহস্যের দ্বিতীয় পর্ব। বাড়ি ফিরেই পড়ার বই নিয়ে বসে গিয়েছিল টুপুর। বসায় সার মন দিতে পারছে না। ঘুরে ফিরে ঝাওঝিয়েনই চলে আসছেন চিন্তায়। লিয়াংয়ের বাবা, লিয়াং, মেইলি, এমনকি কিউরিও শপের বদমেজাজি মালিকটার কথা শুনে ধরে নেওয়াই যায় ঝিয়েন মানুষটি ছিলেন নিতান্তই নিরীহ। একটা ওয়াল হ্যাঙ্গিং কেনা দরুন তাকে কিনা দুনিয়া থেকেই সরে যেতে হলো। কি এমন বিশেষত্ব থাকতে পারে এক ফালি কাপড়ের টুকরোয়, যাতে কিনা ইতিহাস বদলে যাবে? মেইলি আবার কোত্থেকে যেন ফু সাং নামের এক আধা পৌরাণিক ক্যারেক্টারকেও এনে ফেলল। না, গুলিয়ে যাচ্ছে। এমন নয় তো স্রেফ এক মোটর দুর্ঘটনাকে অকারণে রহস্যময় করে তোলা হচ্ছে। হয়তো সেদিন এমনি প্রিন্সেপ ঘাটে বেড়াতে গিয়েছিলেন মিস্টার জিয়েন। পছন্দের জিনিসখানা হাতে পেয়ে হয়তো বেজায় আনন্দ হয়েছিল। হঠাৎই স্বাদ জেগেছিল গঙ্গায় হাওয়া খাওয়ার। মানুষের মনে কখন কি ইচ্ছের উদয় হয় কেউ কি তা নিখুঁতভাবে বলতে পারে? কিন্তু ওয়াল হ্যাঙ্গিংটা যে মিসিং হয়েছে এতে তো কোনো সন্দেহ নেই। কে নিল, কেন নিল? অবশ্য এও হতে পারে যে ওয়াল হ্যাঙ্গিংটা নিয়েছে সে হাতের সামনে পেয়েছে বলেই নিয়েছে। মোবাইলটাও হয়তো সেভাবেই গিয়েছে। ডেড বডির কবজি থেকে ঘড়ি খোলা কিংবা পকেট থেকে পার্স সরানোর মতো ঝুঁকিতে সে যায়নি। পুরনো হিজিবিজি ন্যাকড়া ভেবে ওয়াল হ্যাঙ্গিংটা সে হয়তো এতদিনে ফেলেও দিয়েছে। হতে পারে, হতেও তো পারে। ভাবনার মধ্যেই ডোরবেলের ঝংকার এবং মেঘ না চাইতেই জল। মিতিন মাসি স্বয়ং হাজির, হাতে ইয়া এক বাক্স, চিকেন মোমোয় ঠাসা। সহেলি মহা আহ্লাদিত, দুগাল ছড়িয়ে বললেন, হঠাৎ এত খাবার কেন রে? পেমেন্ট পেয়েছি। মিতিন মিটিমিটি হাসছে। জাল বিলের রহস্যজাল ফর দ্য ফাই। বাড়ির ছোট ছেলে শ্রীঘরবাসের বন্দোবস্ত করে এলাম। অবনী দোকানের খাবার দু চোখে দেখতে পারেন না, তবে মোমোর প্রতি তার কিঞ্চিত দুর্বলতা আছে। সহেলিকে বললেন, চটপট দুটো বের করো তো, গরম গরম টেস্ট করে দেখি। বড় প্লেটে মোমোর পাহাড় সাজিয়ে দিলেন সহেলি। টপা টপ উড়ে যাচ্ছে। মিতিন একটা মোমোতে লঙ্কা রসুনের চাটনি মাখাতে মাখাতে টুপুরকে প্রশ্ন করল, তারপর মিস ওয়াটসন, তোমার তদন্তের কি হাল? টুপুর বিরস মুখে বলল, থুত, খুন করার কোনো জোরদার কারণই খুঁজে পাচ্ছি না। তার মানে তোর মনে হচ্ছে খুন নয়? বলতে পারো, তবে লিয়াংরা মানতে চাইছে না। পোস্টমর্টম রিপোর্ট কি বলছে? হোমিসাইড? ওরা বোধ হয় পোস্টমর্টম রিপোর্ট এখনো পায়নি, নইলে তো লিয়াং আমায় বলতো। টুপুর চোখ কুচকল। আচ্ছা মিতিন মাসি, মিস্টার জিয়েন যদি গাড়ি চাপা পড়েই মারা গিয়ে থাকেন, পোস্টমর্টেম কি করে ধরবে এটা খুন? যদি সত্যি ভদ্রলোক রান ওভার হয়ে থাকেন তাহলে খুন কিনা বোঝা কঠিন, কিন্তু ভদ্রলোক যে গাড়ি চাপাই পড়েছেন এটা কি এখনো প্রমাণ হয়েছে? কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া গিয়েছে কি? না, তখন তো ওদিকে নির্জন রাস্তা। নির্জন রাস্তায় তো ডেড বডিও ফেলে দেওয়া যায়, তারপর তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেই প্রাথমিকভাবে রান ওভারের কেসই মনে হবে। তা বটে, কিন্তু কেন? কেন টেন তো পরে ভাবা যাবে। আগে বল, এটা সম্ভব কি সম্ভব নয়? সম্ভব। অতএব পোস্টমর্টেম রিপোর্ট আগে দরকার।
যদি দেখা যায় গাড়ি চাপা পড়াটাই মৃত্যুর কারণ, তখন সেটা কেউ ইচ্ছে করে করেছে নাকি অনিচ্ছাকৃত সেটা ভাবা যেতে পারে। তার আগে পর্যন্ত গোটা দৌড়টাই বুনো হাঁসের পিছনে ছোটা। অবনী মন দিয়ে মাসি বঞ্ঝির কথোপকথন শুনছিলেন। হালকাভাবে মন্তব্য ছুড়লেন। তার মানে টুপুরের অভিযান বৃথা গেল? মিতিন হেসে বলল, তা কেন অবনীদা? জীবনের ধন কিছুই যায় না ফেলা। দুদিনের ঘোরাঘুরিতে কিছু অভিজ্ঞতা তো হলো টুপুরের। বটেই তো। টুপুর মাথা নাড়ল। একটা চীনা পরিবারকে তো কাছ থেকে দেখা গেল। কি কি কথা হলো সেখানে? যা বলেছিলাম সেভাবে নোটফোট করেছিস? হুম। আস্তে আস্তে টুপুরের পেট থেকে আজকের অভিযানে যাবতীয় বৃত্তান্ত নিপুণভাবে বের করে নিল মিতিন। খানিকক্ষণ চোখ বুজে ভাবল কি যেন, চোখ পিটপিট করে বলল, প্রিন্সেপ ঘাটে মৃত্যু মানে হেস্টিংস থানার কেস? হ্যাঁ, লিয়াংয়ের বাবা তো হেস্টিংস থানাতেই গিয়েছিলেন। ঠিক আছে, আমি তো ফ্রি হয়েছি, এবার আমি দেখছি। পরশু তোর স্কুল ছুটি আছে না? জন্মাষ্টমী। ওদিন তৈরি থাকিস, তোকে নিয়ে বেরোতে পারি। যে নাম ঠিকানাগুলো টুকে এনেছিস আমায় একটা কাগজে লিখে দে। তোর লিয়াংয়ের কাকার সম্পর্কে ভালো করে খোঁজ খবর করি। টুপুর ঘর থেকে কাগজ কলম নিয়ে এলো। দেখে দেখে নাম ধাম লিখছে। তখনই আবার মিতিনের প্রশ্ন, আচ্ছা টুপুর, তুই বললি মিস্টার ঝিয়েনকে সমাধি দেওয়া হয়েছে বৃহস্পতিবার, অর্থাৎ মৃত্যুর 5 দিন পর। এতদিন দেরি হলো কেন? মর্গ থেকে বডি পেতে কি লেট হয়েছিল? অবনী বললেন, চীনারা একটু দেরি করেই সমাধি দেয় মিতিন। কেন? কারণ এ ব্যাপারে ওদের একটা সংস্কার আছে। চীনাদের ধারণা, মানুষের আত্মা দেহ থেকে বেরিয়ে যতক্ষণ না পর্যন্ত হুয়াংহো নদীর জলে নিজের ছায়া দেখে বুঝতে পারছে সে আর বেঁচে নেই, ততক্ষণ তার দেহ সমাধিতে শোয়ানো উচিত নয়। মারা যাওয়ার পর ডেড বডি তাই 2-4 দিন বরফে রেখে দেয় ওরা। তাই নাকি? এটা তো আমার জানা ছিল না। স্বীকার করছো তাহলে? তোমারও অনেক কিছু অজানা রয়ে গিয়েছে। অবনী হো হো করে হেসে উঠলেন। আমাদের এই কলকাতায় এখনো কত চীনা বাস করে সে খবরটা রাখো তো? মিতিন বলল, হবে 1000-10। হুম, প্রায় 20,000। অবনী হাসিটা ধরে রেখেই বললেন, আমারও এখনকার চীনাদের সম্পর্কে এত নলেজ ছিল না। টুপুর কেসটায় নাক গলিয়েছে দেখে আমার জ্ঞান পিপাসা বেড়ে গেল। ইন্টারনেট ঘেটে ঘেটে ইনফরমেশনগুলো জোগাড় করে ফেললাম। কিছু নলেজ টুপুরকেও পাস করে দিয়েছি। গুড। মিতিনও হেসে ফেলল। সব তথ্য মগজে ধরে রাখুন, পরে আমাদের কাজে লাগতে পারে। সহেলি চা করতে গিয়েছিলেন। কাপে চিনি নাড়তে নাড়তে ফিরলেন আসরে। ডিশগুলো টেবিল থেকে নামাতে নামাতে বললেন, আর কি, মাসি বঞ্ঝি আবার ধ্যাতাং ধ্যাতাং শুরু করে দাও। টুপুর, তুমি কিন্তু ভুলে যেও না, পুজোর আগে তোমার পরীক্ষা আছে। জানি তো। টুপুর মাকে আর এগোতে দিল না। মিতিনকে বলল, কুশলকেও কিন্তু আমরা সঙ্গে রাখবো। ও এই কেসটায় খুব ইন্টারেস্ট পেয়েছে। ছেলেটা কেমন, বুদ্ধিশুদ্ধি আছে? একটু হামবাক, পেটুক, তবে বোকা নয়। থাকুক তাহলে। এবার তো আর তোর পার্থ মিশু জয়েন করতে পারছে না। প্রেসে ডিটিপি বসিয়েছে, নিজে নিজেই কম্পোজ করছে। পুজো পর্যন্ত তার নড়াচড়ার উপায় নেই। কুশল নয় তোর পার্থ মেশোর প্রক্সি দিক। অবনী বললেন, তা হ্যাঁ পুজোয় বেরোনোটা হচ্ছে তো। পাঠও তো একবার আওয়াজ তুলেই চেপে গেল, আর কোনো সারা শব্দ নেই। সহেলি ঝামড়ে উঠলেন, শুনছো না, বেচারা এখন ব্যস্ত। আহা, ট্রেনের টিকিট কাটতে হবে না? অগস্ট তো প্রায় শেষ হয়ে এলো। মিতিন ফিক করে হাসল। টুপুরকে বলল, এই, তোর বাবাকে বলে দে গোয়েন্দাগিরির প্রথম শিক্ষাটা কি। টুপুর মাথা চুলকোলো।
কি গো, কোনো কিছু আগে থেকে ধরে নিতে নেই। অবনীদা, আপনি কেন ভাবছেন আমরা ট্রেনেই মুম্বাই যাব? প্লেনেও তো যেতে পারি। সহেলির মুখ হা হয়ে গেল। এরোপ্লেন? আকাশপথে মুম্বাই? কিন্তু যদি অ্যাক্সিডেন্ট হয়? দুর্ঘটনা কিসে হয় না দিদি? ওভাবে ভাবলে ট্রেন, বাস, ট্রাম, ট্যাক্সি কোনো কিছুতেই তো চড়া যায় না। এমনকি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকলেও তো গাড়ি এসে ধাক্কা মারতে পারে। তার জন্য কি পথে বেরোনো বন্ধ করে দেবে? ঠিকই তো, বটেই তো। প্লেনে চড়ার প্রস্তাবে টুপুর টকবক ফুটছে। উত্তেজিতভাবে বলল, মিস্টার ঝিয়েনের কি হলো? তিনি তো বেজায় সাবধানী ছিলেন, তাকেও তো গাড়ি চাপা পড়েই। নো টুপুর, নো। মিতিন আঙুল দোলাচ্ছে। এই ব্যাপারটায় তুমি কোনো সিদ্ধান্তে আসতে পারো না। মিস্টার ঝিয়েনের মৃত্যুর কারণ এখনো তদন্তের পর্যায়ে। টুপুর অপ্রস্তুত মুখে হাসল। তা ঠিক। রাতে একটা বিদঘুটে স্বপ্ন দেখল টুপুর। শাসা করে একটা গাড়ি ছুটছে। লিয়াংয়ের বাবা দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। গাড়িটা তাকে পিষে দিয়ে শূন্যে উড়ে গেল। পলকে এরোপ্লেন হয়ে গিয়েছে গাড়িটা। পাইলটের সিটে বসে আছে কিউরিওশপের মালিক। এরোপ্লেনের লেজের দিকটায় ঝুলছে একটা হলুদ রঙের ময়লা কাপড়। কুশল, টুপুর আর লিয়াং তাড়া করছে প্লেনটাকে, বাতাসে ভেসে ভেসে, অনেকটা কুইডিচ খেলার মতো। হঠাৎই বুদুম আওয়াজ। প্লেনটা দাউ দাউ জ্বলে উঠল। সহেলি বাড়ির ছাদে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন। ঘুম ভাঙার পরও ধন্যমাখা মুখে বিছানায় বসে রইল টুপুর। বিটকেল স্বপ্নটার কোনো অর্থ আছে কি? কি হতে পারে? ভবিষ্যতের কোনো আভাস? কাল রাতে বৃষ্টি হয়েছিল জোর, প্রায় ঘণ্টাখানেক। বর্ষা যেন এবছর গিয়েও যাচ্ছে না। মাঝে মাঝেই জানান দিচ্ছে নিজেকে। সকালবেলা অবশ্য মেঘ কেটে গিয়ে ঝিকমিক করছে রোদ্দুর। বেলা বাড়তে না বাড়তে সূর্যের তাপ রীতিমতো চড়া। একটা বিচ্ছিরি চিটচিটে গরমে প্রাণ আইঠাই। 11:45 নাগাদ বেগবাগানের মোড়ে এসে থামল মিতিনের গাড়ি। নিজের নয়, ভাড়ার। সারাদিনের জন্য আজ গাড়িটা নিয়েছে মিতিন। এতে নাকি ঘোরাঘুরির সুবিধে হয়। গাড়ি থেকে নামতে নামতে টুপুর বলল, ইস, প্রথমেই আজ ওই লোকটার মুখ দেখতে হবে। কুশল বলল, আমাকে দেখলে আবার চটে যাবে নির্ঘাত। সেদিন এমন ক্রস করা শুরু করেছিলাম। মিতিন বলল, আজ কিন্তু তোমরা চুপ থাকবে। যা প্রশ্ন করার আমিই করব। অ্যান্ড ওয়ান মোর থিং, আমার কোনো প্রশ্নেই অবাক হবে না। কিউরিওশপ খুলেছে সবে মাত্র। দোকান মালিক আজ একা নন, একজন কর্মচারীও রয়েছে। ডাস্টার বুলিয়ে ঝাড়পোছ করছে কাঁচের শোকেস। আর মালিক ছোট্ট একটা গণেশের মূর্তির সামনে হাত জোর করে দাঁড়িয়ে। ঢুকেই মিতিন গলা খাকারি দিল, এই যে মিস্টার, শুনছেন? ঘুরে মিতিনকে দেখে ঠোঁটে একটা হাসি ফুটবো ফুটবো করছিল, কিন্তু পাশে দুই ল্যাংবোটকে দেখে ভদ্রলোকের মুখটা কেমন ফেটকে গেল। কপালে এক রাশ ভাঁজ ফুটিয়ে বললেন, ইয়েস, আমি 3rd আই থেকে আসছি। ভ্যানিটি ব্যাগ খুলে ভিজিটিং কার্ড বের করে বাড়িয়ে দিল মিতিন। আমি একজন লাইসেন্সড প্রাইভেট ডিটেকটিভ। কার্ডটায় চোখ বুলিয়ে কাউন্টারের কাছের তলায় রেখে দিলেন ভদ্রলোক। কপালের ভাঁজ সামান্য হালকা করে বললেন, আমার কিন্তু নতুন করে কিছু বলার নেই, কিন্তু আমাদের কৌতূহল যে মেটেনি মিস্টার। আমি স্বপন দত্ত। আপনি মিস্টার দত্ত বলতে পারেন, অথবা স্বপনবাবু। স্বপনবাবুই ভালো। মিতিন আলগা হাসল। আমি আপনার বেশি সময় নেব না, জাস্ট 2-4টে প্রশ্ন। বলুন চটপট। মিস্টার ঝিয়েন, মানে যে চীনা ভদ্রলোকটির অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। অস্বাভাবিক বলছেন কেন? স্বপনবাবুর গলায় ঠাট্টার সুর। কলকাতার রাস্তায় গাড়ি চাপা পড়া তো অত্যন্ত স্বাভাবিক ঘটনা। মিস্টার ঝিয়েন গাড়ি চাপা পড়ে মারা যাননি স্বপনবাবু। যা কি বলছেন, তাহলে কি করে মারা গিয়েছেন?
সেটা আপাতত না জানালেও চলবে। তাছাড়া বলার হয়তো প্রয়োজনও নেই। মৃত্যুর কারণটা হয়তো আপনার জানাই আছে। আমি কি করে জানবো? সে তো সময়ই বলে দেবে। স্বপনবাবু বেশ ভ্যাবা চাকা খেয়েছেন। কুশল আর টুপুরও মুখ চাওয়াচাই করছে। একটা বিস্ময় ঠেলে উঠতে চাইছিল টুপুরের গলায়। কোনো ক্রমে সেটাকে চাপা দিল টুপুর। মিতিন টুল টেনে বসেছে। দোকানটায় চোখ বোলাতে বোলাতে বলল, হ্যাঁ, যে কথা হচ্ছিল, মিস্টার ঝিয়েন আপনার এখান থেকে যে বস্তুটি কিনে নিয়ে গিয়েছিলেন, আর কেউ কি সেটা কখনো কিনতে এসেছিল? অন্য কোনো কাস্টমার? আমি তো দোকানে ওটা আগে টাঙাইনি, সুতরাং আর কারো? ভালো করে ভেবে বলুন, উত্তরটা কিন্তু খুব ভাইটাল। একটু ভাবার চেষ্টা করে স্বপনবাবু বললেন, মনে পড়ছে না। মন্টু, ওই ঝঞ্ঝাটে ওয়াল হ্যাঙ্গিংটা কিনতে আর কেউ এসেছিল নাকি রে? কর্মচারীটা গোল গোল চোখে তাকিয়েছিল। আমতা আমতা করে বলল, একজন বোধহয় এসেছিল। আপনি বেচবেন না বলেছিলেন বলে তাকে হাঁকিয়ে দিয়েছিলাম। কবে এসেছিল? কখন? এবার স্বপনবাবুর গলায় বিস্ময়। আমাকে বলিসনি তো। আপনি সেদিন সন্ধেবেলায় তাড়াতাড়ি চলে গেলেন, পরদিন আমার আর মনে ছিল না। দেখেছেন তো কাণ্ড, আমাকে কেমন অড পজিশনে ফেলে। স্বপনবাবু গজ গজ করছেন। বিরক্ত গলায় মন্টুকে জিজ্ঞেস করলেন, কবে এসেছিল বলতো? ওই ঝিয়েন বাবু দোকানে ঘুরে যাওয়ার আগে না পরে? পরে। মন্টু ঘাড় চুলকোল। হ্যাঁ, পরেই হবে। এবার মিতিনের প্রশ্ন করার পালা। তিনিও কি চাইনিজ? না না, বাঙালি। চেহারা মনে আছে? খেয়াল নেই, রোজ এত কাস্টমার আসে। তবে প্যান্ট শার্ট পরা ছিল। ফর্সা, কালো, চোখে চশমা, টাক মাথা। একদমই মনে নেই ম্যাডাম। দেখলেও মনে পড়বে না? হয়তো। কি যে বলি। অলরাইট, আপনি কাজ করুন। মিতিন আবার স্বপনবাবুতে ফিরল। হেসে বলল, প্রথম প্রশ্নটা তো গুপলেট হয়ে গেল। যাকে, এবার নেক্সট। মিস্টার ঝিয়েন যেদিন আপনার দোকান থেকে জিনিসটা কিনলেন, সেদিনটার কথা আপনার স্মরণে আছে তো? মোটামুটি। উনি অ্যারাউন্ড 2:45 এসেছিলেন। ওয়াল হ্যাঙ্গিংটা প্যাক করে দিলাম। 2-3 মিনিটের মধ্যেই উনি দোকান থেকে বেরিয়ে গেলেন। বাহ, আপনার মেমোরি তো বেশ শার্প। এবার বলুন তো, মিস্টার ঝিয়েন বেরিয়ে যাওয়ার পর থেকে শুরু করে সন্ধ্যে 7টা অবধি আপনি কোথায় ছিলেন? দোকানেই ছিলাম, আর কোথায় যাব? ভালো করে ভেবে বলুন, আমি কিন্তু আপনার স্টেটমেন্ট ভেরিফাই করব। এতক্ষণে স্বপনবাবুকে একটু থতমত দেখালো। একটুক্ষণ নাক কুঁচকে থেকে বললেন, ও হ্যাঁ, মনে পড়েছে। সেদিন মন্টু আসেনি তো। আমার একটা জরুরি কাজ ছিল, তাই দোকান বন্ধ করে বেরোতে হয়েছিল। কি কাজ জানতে পারি? আপনাকে বলবো কেন? আমার পার্সোনাল কাজ থাকতে পারে না? অবশ্যই পারে। তবে মিস্টার ঝিয়েনের মৃত্যুটা তো আপনার দোকান থেকে বেরোনোর পর হয়েছে। আমাকে না বলতে চাইলে ক্ষতি নেই, তবে পুলিশ কিন্তু বের করে নেবে। স্বপনবাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। আবার পুলিশ আসবে নাকি? কেন? বারে, ডেটটা যদি সিম্পল রান ওভার না হয়, পুলিশ সবাইকে একটু বাজিয়ে বাজিয়ে দেখবে না? সকাল সকালে কি শুরু করলেন বলুন তো? স্বপনবাবুকে এবার রীতিমতো বিপর্যস্ত দেখালো। একটুক্ষণ থম মেরে থেকে গোমরা মুখে বললেন, ব্যাংকে গিয়েছিলাম। কোন ব্যাংক? সেটাও জানতে হবে। স্টেট ব্যাংক, থিয়েটার রোড ব্রাঞ্চ। লোকটা ডাহা মিথ্যে কথা বলছে। টুপুরের জিভ নিষ্পিস করছিল। ফস করে মুখ দিয়ে বেরিয়ে গেল। কিন্তু সেদিনটা তো ছিল শনিবার। স্যাটারডেতে 3টের পর ব্যাংকে তো কাজ হয় না। মিতিন বলল, দেখেছেন তো, স্কুলের ছেলে মেয়েরাও জানে। এত সিলি মিথ্যে কথা বলার কোনো মানে হয়? স্বপনবাবু এবার পুরোপুরি কাহিল। মিন মিন করছেন। বিশ্বাস করুন, মিস্টার ঝিয়েন বাবুর মৃত্যুর ব্যাপারে আমি কিছু জানি না।
আপনি কোথায় গিয়েছিলেন সম্ভবত সেটা আমি জানি, এবং সে জায়গাটা বোধহয় প্রিন্সেপ ঘাট থেকে খুব দূরেও নয়, কি বলেন? ভীষণ চমকেছেন স্বপনবাবু, কাঁপা কাঁপা গলায় বললেন, আপনি আমাকে খুনি ঠাওয়ালেন নাকি? বললাম তো, টাইম উইল টেল। মিতিনের মুখ ভাবলেশহীন, নিরসভাবে বলল, আশা করি এর পরের প্রশ্নের উত্তরটা আমাকে ঠিকঠাক দেবেন। আপনি ভুল করছেন ম্যাডাম, আমি কিন্তু খারাপ লোক নই। মিতিন কথাটাকে আমল দিল না, বলল, আমি ওয়াল হ্যাঙ্গিংটার হিস্ট্রি ডিটেলে জানতে চাই। আপনার কাছে কোত্থেকে এলো, কিভাবে এলো? আমি তো আগের দিনই ওদের বলেছি। কুশল আর টুপুরকে দেখালেন স্বপনবাবু। ওটা আমার বাড়িতেই ছিল। হঠাৎ তাহলে দোকানে নিয়ে এলেন কেন, তাও মাত্র 1-2 মাস আগে? সত্যি বলবো, বিশ্বাস করবেন তো? শুনি। ওই জিনিসটা আগে আমি দেখিনি। কিছুদিন আগে পুরনো বাক্স প্যাটরা ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই চোখে পড়েছিল। পরিষ্কার হলো না আপনার বাড়িতে ছিল অথচ আগে দেখেননি। তাহলে আর একটু খুলে বলি। আমি এখন থাকি ভবানীপুরে, যদুবাবুর বাজারের কাছে। তবে আমাদের আদি বাড়ি বজবজে। ওখানে আমাদের পৈতৃক বাড়িটা রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছিল, তাই বছর 10 আগে বিক্রি করে দেওয়া হয়। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার এই দোকানের মূলধনের মেজর পোর্শন এসছিল এই টাকার ভাগ থেকে। ও বাড়ির বড় বড় ফার্নিচারগুলো নিলাম ঘরে দিয়ে দেওয়া হয়, আর কিছু দরকারি অদরকারি মাল আমরা জারতুতো খুঁড়তুতো ভাই বোনেরা ভাগাভাগি করে নিই। তখনই বোধহয় ওটা কোনো ট্রাঙ্কে করে এসে গিয়েছিল আমাদের বাড়িতে। যে পুরনো ট্রাঙ্কে ওটা পাওয়া যায়, সেই ট্রাঙ্কটা রাখা ছিল আমাদের ভবানীপুরের বাড়ির চিলেকোঠায়। সম্প্রতি ঘরটা সাফ করাচ্ছিলাম, তখনই জিনিসটা দেখে আমার ভারী চোখে লেগে গেল। দোকান ডেকোরেট করার জন্য এনে টাঙিয়ে দিলাম। কিন্তু বিক্রি করতে চাইছিলেন না কেন? তার অবশ্য একটা কারণ আছে। আমার বাবা, 81 বছর বয়স, আমার সঙ্গেই থাকেন। ওয়াল হ্যাঙ্গিংটা সেল করতে আমাকে নিষেধ করেছিলেন, ফর সেন্টিমেন্টাল রিজনস। কী রকম? আমাদের এক পূর্বপুরুষ, কত পুরুষ আগে বাবাও জানেন না, তবে অনেক, আমার ঠাকুরদার ঠাকুরদার ঠাকুরদা গোছের কেউ একজন নাকি বিখ্যাত ডাক্তার ছিলেন। তিনি এক চাইনিজকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচান। সেই চীনাটি নাকি আমাদের ওই ডাক্তার পূর্বপুরুষকে ওয়াল হ্যাঙ্গিংটা প্রেজেন্ট করেছিল। আমি অবশ্য এত গল্প জানতাম না, বাবাই বললেন। উনি জিনিসটা দেখা মাত্র চিনতে পেরেছিলেন। ইনফ্যাক্ট ওয়াল হ্যাঙ্গিংটা কার আঁকা, বাবা সেই নামটাও বলেছিলেন আমাকে। অ্যান্ড স্ট্রেঞ্জলি, জিএনবাবুও ওটা দেখে ওই রকমই একটা নাম বলেছিলেন। কি নাম? দাঁড়ান, আমি মনে রাখতে পারি না। সোমবার এই ছেলে মেয়েগুলো ঘুরে যাওয়ার পর আবার কোনো বখেরা হতে পারে ভেবে বাবার কাছ থেকে ফের জেনে নিয়েছি। স্বপনবাবু পকেট থেকে পার্স বের করলেন, হাতড়ে হাতড়ে একখানা চিরকুট। চোখে চশমা লাগিয়ে পড়লেন, মো ই টং। মিতিন লিখে নিল নামটা, হেসে বলল, থ্যাংক ইউ। স্বপনবাবু চোখ মুখ সামান্য উজ্জ্বল হয়েছে, বললেন, দেখছেন তো ম্যাডাম, কোনো কিছুই গোপন করা আমার উদ্দেশ্য নয়। এখনো পর্যন্ত যা বললেন তাতে কিন্তু প্রমাণ হয় না আপনি নির্দোষ। যাকে একটা ইনফরমেশন কিন্তু এখনো পাইনি। বাবা বারণ করা সত্ত্বেও আপনি জিনিসটা বেচলেন যে বড়। উনি বারবার এসে চাইছিলেন, শুধু সেই কারণেই? এবার আর জবাব নেই। মিতিনকে একবার আর চোখে দেখে মাথা নামিয়ে নিয়েছেন স্বপন দত্ত। অস্ফুটে বললেন, ভাবলাম ফালতু ফালতু টাকাটা এসে যাচ্ছে, শনিবার টাকাটার খুব দরকারও ছিল। মিতিন বাঁকা হেসে বলল, লাভ হয়েছিল টাকাটা পেয়ে? এবারও উত্তর নেই। স্বপনবাবুর মাথা আর উঠছেই না। মিতিন মৃদু গলায় বলল, ওকে, আজ তাহলে চলি, প্রয়োজন হলে আবার আসবো কিন্তু। রাস্তায় এসে কুশল বলল, দেখেছিস তো টুপুর, আমি সেদিনই বলেছিলাম
লোকটা সুবিধের নয়। টুপুর বলল, তাই তো মনে হচ্ছে, নইলে মিতিন মাসি এতক্ষণ ধরে জেরা করে। ভাড়া গাড়িটা বেশ খানিকটা দূরে পার্ক করা আছে। সেদিকে এগোতে এগোতে মিতিন বলল, আমি তো ক্রস করলাম খুনের মোটিভ জানতে, সিধে আঙুলে ঘি উঠবে না বলে একটু ভয় দেখাতে হলো। টুপুর বলল, কিন্তু আঙ্কেল সিয়েন খুনই হয়েছেন তুমি বুঝলে কি করে? ওরে গাধা, আদৌ কোনো খবর না নিয়ে আমি এগোই নাকি? হেস্টিংস থানা, লালবাজার, দু জায়গাতেই আমার যোগাযোগ করা হয়ে গিয়েছে। আর আমার সংশয়টাই সত্যি। পোস্টমর্টম রিপোর্ট বলছে মৃত্যুর কারণ কার অ্যাক্সিডেন্ট নয়, হেড ইনজুরি, অর্থাৎ মাথায় আঘাত করে মিস্টার জিএনকে আগে মারা হয়েছিল, তারপর বডিটা ওখানে ফেলে দিয়ে তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়। কি সর্বনাশ! লিয়াংরা খবরটা পেয়েছে? পেয়ে যাবে, কিংবা হয়তো পেয়ে গিয়েছেও। কুশল উত্তেজিতভাবে বলল, কে করল খুন? ওই স্বপন দত্ত নিশ্চয়ই। আশঙ্কা কম, লোকটার খুন করার মতো সাহস আছে বলে মনে হয় না। তাছাড়া মোটিভটাও তেমন জোরালো নয়। ওয়াল হ্যাঙ্গিংটার মূল্য সম্পর্কে ধারণা থাকলে স্বপন দত্ত থোড়াই ওটাকে বেচত। লোকটা লোভী, নেশারু, তবে খুন। কুশল বলল, কিন্তু মাসি, তুমি তো বললে ও সেদিন প্রিন্সেপ ঘাটের কাছাকাছি ছিল। মিতিনের ঠোঁটে রহস্যের ঝিলিক। তা ছিল, তবে গঙ্গার ধারে নয়, রেসের মাঠে। 10,000 টাকা পেয়ে দোকান বন্ধ করে রেস খেলতে চলে গিয়েছিল। টুপুর বিস্মিত গলায় বলল, এত খবর তুমি জানলে কি করে? ওহে মিস ওয়াটসন, কতবার বলেছি না, গোয়েন্দাগিরি করতে গেলে চোখ কান খোলা রাখতে হয়। স্বপন দত্তর কাউন্টারের কাচের নিচে রেসের বই পড়েছিল, দেখেছিস? শৌখিন রেসুরেরা বই কেনে না, যারা নিয়মিত যায় তাদের কাছেই ওই বই থাকে। রেসুরের লোক শনিবার কর করে 10,000 টাকা পেলে দোকান টোকান শিখে তুলে আর কোথায় বা যেতে পারে। একে একে 2 করে ওটা মিলিয়ে দিয়েছি, আর তাতে কেমন কাজও হলো বল। হুড়মুড় করে পেটের কথা সব বেরিয়ে এলো। আমি তো তাও অল্পেই ছাড়ান দিলাম, এরপর পুলিশ ওকে যা ভোগাবে, তুলে নিয়ে গারদে না পুড়ে দেয়। মিতিনের সঙ্গে সঙ্গে গাড়িতে গিয়ে বসেছে টুপুর আর কুশল। টুপুর জিজ্ঞেস করল, এবার কোথায়, বাড়ি? সামনের সিটে বসে মুচকি হাসল মিতিন। ধুত, সবে তো কলির সন্ধে, এখন আমরা যাব ঢাকুরিয়ায়। তোমার বাড়ি? না, বাসব সমাদ্দারের বাড়ি, আমাদের দাসপাড়ায়। কাকে চাই? মিস্টার বাসব সমাদ্দার, আই মিন ডক্টর সমাদ্দার। এখন দেখা হবে না, উনি কাজে বসেছেন। একটা জরুরি দরকার ছিল যে। কাল আসবেন সকাল 9টায়। পড়াশোনায় বসে গেলে উনি কারোর সঙ্গে দেখা করেন না। কাজের মেয়েটি মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছিল, তার আগেই মিতিন চৌকাটে পা গলিয়ে দিয়েছে। মেয়েটি রুক্ষ স্বরে বলল, আপনারা জোর করে ঢুকবেন নাকি? ধরো তাই। মিতিনের স্বরও করা। গিয়ে বলো আমরা থানা থেকে আসছি। কথাটা যেন বিশ্বাস হলো না মেয়েটির। 3 আগন্তুককে আপাদমস্তক জরিপ করে বলল, ভিতরে ঢুকবেন না, এখানেই দাঁড়ান, আমি জিজ্ঞেস করে আসি। উকি দিয়ে বাইরের ঘরখানা দেখে নিল টুপুর। ভারী অগোছালো, কালচিটে হয়ে যাওয়া বেতের সোফা যেমন তেমন ছড়িয়ে আছে। মেঝেতে গড়াগড়ি খাচ্ছে বই, তক্তপোষের ওপরও বইয়ের স্তূপ। জানলায় পাতলা পাতলা মলিন পর্দা, দেওয়ালের কোনায় কোনায় ঝুল। কোনো অধ্যাপকের ঘর এমন ছ্যাঁতা পাতা হয়? কাজের মেয়েটি ফিরেছে। পিছনে কুচকুচে কালো গাট্টা গোটা এক মানুষ, মাথা চুল ধবধবে সাদা, চোখে মোটা ফ্রেমের চশমা। দূর থেকেই হাঁক ছাড়লেন, তোমরা পুলিশের লোক? ভাঁওতা দেওয়ার জায়গা পাওনি? মিতিন মিষ্টি করে হাসল, আমরা হাফ পুলিশ স্যার, আমি একজন ডিটেকটিভ। তা আমার কাছে কি মনে করে? মিস্টার ঝাও ঝিয়েনের ব্যাপারে একটু কথা বলতে এসেছিলাম। তার ব্যাপারে আবার কি কথা?
সে তো মরে ভূত হয়ে গিয়েছে। কি কর্কশ লোক রে বাবা, এরকম ভাবে কেউ মৃত মানুষ সম্পর্কে বলে? মিতিনের অবশ্য হেলদোল নেই, নরম করেই বলল, মিস্টার জিএনের মৃত্যুটা তো আনন্যাচুরাল, তাই। জানি, গাড়ি চাপা পড়েছে। সবসময় যে লোক ভাবের ঘোরে থাকে তার এই পরিণতি হয়। ভাবের ঘোরে মানে? উনি তো যথেষ্ট সাবধানী লোক ছিলেন। তা হবে, আমি তো দেখতাম সর্বদা আজব আজব থিওরিতে বুঁদ হয়ে আছে। একদিন ধরে হিস্টোরিয়ানরা, অ্যানথ্রোপোলজিস্টরা যা বলেছে সবই নাকি ভুল। দুনিয়ায় সব কিছু নাকি চীনেরাই আগে করেছে। হ্যাঁ, যত সব। আমি মিস্টার জিএনের সম্পর্কেই আর একটু ডিটেলে জানতে এসেছিলাম। যা বলার তা তো বলেই দিলাম, আর কিছু জানি না। তবু স্যার, আপনারা তো একসঙ্গে ন্যাশনাল লাইব্রেরিতে বসতেন। একসঙ্গে নয়, আমি গেলে ও ফেউয়ের মতো পিছনে লেগে থাকতো। আপনার সঙ্গে মিস্টার জিএনের কদিনের পরিচয়? বছর দুয়েকের। আমেরিকার কোথায় কারা প্রথম কলোনি বানিয়েছিল তাই নিয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে আমার একটা লেকচার ছিল, সেখানেই ও যেচে এসে আলাপ করে। বাসব সমাদারের গলা ঘর ঘর করে উঠল। প্রথমে ভেবেছিলাম জ্ঞান পিপাসু, পরে দেখলাম টেরা বাস, নিজের মত থেকে এক চুল নড়বে না এবং অন্যকেও সেটা মানাতে চাইবে। শুনেছিলাম উনি নাকি প্রায়ই রাতে আপনাকে ফোন করতেন। বাজে কথা, মাঝে মাঝে করতো। আমি ওকে সাফ বলে দিয়েছিলাম, তোমার চীনে অহমিকা তুমি ছাড়ো, নচেত আমার কাছে আর ভেরার চেষ্টা করো না। উনি কি আপনাকে একটা ওয়াল হ্যাঙ্গিং এর ব্যাপারে কিছু বলেছিলেন? যত সব গোলগাপ্পি, আমি ওর কথা বিশ্বাস করি না। শুভ্র চুলে আঙুল চালাচ্ছেন বাসব সমাদ্দার হঠাৎই কটমট করে তাকালেন। এই, এবার তোমরা যাও তো, ফালতু বকবক করার সময় আমার নেই। বি পেশেন্ট ডক্টর সমাদ্দার। মিতিনও ফের গলা রুক্ষ করেছে। আপনাকে একটা কথা বলে রাখা দরকার, মিস্টার জিএন কিন্তু অ্যাক্সিডেন্টে মারা যায়নি, ওকে মার্ডার করা হয়েছে। ওর চেনা পরিচিত সকলকেই আমরা সন্দেহের তালিকায় রেখেছি, আপনিও কিন্তু তার বাইরে নন। কি মাশ্চর্যম! বাসব সমাতার হঠাৎই শান্ত হয়ে গেলেন। তার পুরু ঠোঁটের ফাঁকে এক টুকরো হাসি ফুটে উঠল। ঠান্ডা গলায় বললেন, তাহলে তো আমি আর একটি কথাও বলবো না, তোমরা এসো। মিতিনও ছাড়ার পাত্রী নয়, ততোধিক শীতল গলায় বলল, তার মানে আপনি আরও কিছু বলতে পারতেন। বাসব সমাদ্দার পিছন ঘুরে ভারী পায়ে ভিতরে চলে গেলেন। যেতে যেতেই বললেন, রত্না, দরজায় ছিটকিনি তোল, আর কোনো টিকটিকি গিরগিটি যেন আমায় বিরক্ত করতে না পারে। একতলা বাড়িটার বাইরে এসে টুপুর ঝেঝে উঠল। কি অভদ্র লোক রে বাবা, একটু বসতে পর্যন্ত বলল না। কুশল আহত গলায় বলল, লোকের বাড়ি গেলে অন্তত এক গ্লাস জল তো খাওয়ায়। মিতিন বলল, সহবত জ্ঞান নেই, তবে লোকটা ইন্টারেস্টিং। টুকুস টুকুস করে কিছু খবর তো বের করা গেল। সেটাও বললেন কি রেগে রেগে? রাগের অনেকটাই লোক দেখানো। ইচ্ছে মতো স্নায়ু কন্ট্রোল করার ক্ষমতা আছে প্রফেসর সাহেবের। এই ধরনের মানুষরা সাংঘাতিক ক্লেভার হয়। ইনি মিস্টার জিএনকে সমাধি দেওয়ার দিন গিয়েছিলেন না? কুশল গাড়ির দরজা খুলতে খুলতে বলল, হ্যাঁ, লিয়াংরা তো তাই বলল। বোঝ তাহলে, একদিকে কথা শুনে মনে হচ্ছে মিস্টার জিএনের নাম শুনতে পারেন না, ওদিকে তার ফিউনারেলে প্রেজেন্ট। টুপুর ফুট কাটল। ওকে কিন্তু আরেকটু টোকা দিয়ে দেখলে পারতে মিতিন মাসি। কিন্তু এখন যে পেটে ইঁদুররা টোকা দিচ্ছে রে। চল, আমার বাড়িতে গিয়ে আগে খাওয়া দাওয়াটা সারি। কি মেনু গো? দেশি মুরগির ঝোল আর ভাত। কুশল সিটে বসেই লাফিয়ে উঠল, ওয়াও! একটু তাড়াতাড়ি সন্ধে নেমেছে আজ। দুপুর পর্যন্ত দিব্যি রোদ ছিল, তারপর আবার মেঘ জমতে শুরু করেছে আকাশে। তড়িঘড়ি গা ঢাকা দিয়েছেন সূর্যদেব। তাপ এখন অনেক কম, বাতাসে যেন কেমন স্যাঁতস্যাঁতে ভাব। সারাদিন চটচটে গরমের পর বাতাসটা ভালোই লাগছিল টুপুরের। সিটে হেলান দিয়ে বলল,
মিতিন মাসি, এবার কি সিমলাই পাড়া? মিতিনের চোখ জানলার বাইরে, গভীর মনোযোগে ভাবছিল কি যেন। হালকাভাবে বলল, হুম। কুশল সামনের সিটে, ঘাড় ঘুরিয়ে তাকালো। অরুণ বসুকে তোমার কেমন লাগলো মিতিন মাসি? ডক্টর সমাদ্দারের একেবারে উল্টো টাইপ না? মিতিন নিচু স্বরে বলল, খুবই ঠান্ডা মানুষ। টুপুর বলল, একটু বেশি ঠান্ডা, তবে আঙ্কেল ঝিয়েনের মৃত্যুতে বড়ই মর্মাহত। কুশল বলল, ওর কাছে যাওয়াটা কিন্তু বেকার হলো। আঙ্কেল ঝিয়েনের ব্যাপারে নতুন কিছুই জানা গেল না। আপ্যায়নটা অবশ্য মন্দ হয়নি। ওয়াল হ্যাঙ্গিংয়ের ব্যাপারে একটা পয়েন্ট কিন্তু পাওয়া গিয়েছে। কি বলো তো? যা বাবা, এর মধ্যে ভুলে গেলি? মিষ্টি সাটানোর সময় তোর কি কোনো দিকে মন থাকে না? এই, আওয়াজ দিস না। তুইও দুটো সন্দেশ, একটা রসগোল্লা খেয়েছিস, সেটাও নেহাত কম নয়। তুইও খা না যত খুশি, আনমাইন্ডফুল হোস কেন? টুপুর গলা নামালো। অরুণবাবু বলছিলেন স্বপন দত্তর কাছ থেকে কালেক্ট করা নামটা নাকি রিয়েল হতেও পারে। ওই নামে একজন শিল্পী নাকি সত্যিই ছিলেন 15 সেঞ্চুরিতে। চীনে তখন মিং বংশের রাজত্ব চলছে। অবশ্য সঙ্গে সঙ্গে উনি আর একটা কথাও বললেন, গবেষকরা নাকি অনেক সময় ফেক জিনিসকে মূল্যবান বলে ভুল করেন। ইতিহাসে তো নাকি আকছার এরকম ঘটনা ঘটছে। কুশল সন্দিগ্ধ স্বরে বলল, তার মানে ওয়াল হ্যাঙ্গিংটাও জালি নাকি? কি জানি, উনি তো ওয়াল হ্যাঙ্গিংটাকে খুব একটা গুরুত্ব দিলেন না। হ্যাঁ হ্যাঁ, বলছিলেন বটে, আঙ্কেল ঝিয়েরের খুন হওয়ার সূত্র নির্ঘাত চীনে পাড়াতেই লুকিয়ে আছে। তাহলে তো মহা মুশকিল। লিয়াংয়ের রিলেটিভদেরও ধরে ধরে জেরা করতে হয়। কেসটা কিন্তু আস্তে আস্তে বেশ জটিল হয়ে যাচ্ছে। ভাড়া গাড়ি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ধরে উত্তরমুখ ছুটছে। এবার ভিআইপি রোডে পড়ে লেকটাউন ভেদ করে ঢুকবে পাইকপাড়ায়। সিমলাইপাড়া লেন নাকি পাইকপাড়ায়। মিতিন মাসি চেনে। কুশল বেশিক্ষণ চুপচাপ থাকতে পারে না, আপন মনেই বলে উঠল, অরুণবাবু কিন্তু বেশ মালদার। কি ঘ্যামা ফ্ল্যাট, দারুণ সাজানো ড্রয়িং রুম, ওয়ালে প্লাজমা টিভি। বাসব সমাদ্দারের বাড়ির সঙ্গে আকাশ পাতাল তফাত। টুপুর সায় দিল। অরুণবাবুর গাড়িটাও বিদেশি, রংটাও কি সুন্দর, হাঁসের ডানার মতো ধবধবে সাদা। গাড়ি তুই কখন দেখলি? আশ্চর্য, তুই কি অন্ধ নাকি? আমরা রওনা দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গে তো উনিও বেরোলেন, আমাদের গাড়ির পাশ দিয়ে গেলেন। নিজেই ড্রাইভ করছিলেন, পাশে মিসেস। মনে হয় খানদানি বড় লোক। এখনো ওল্ড বালিগঞ্জে এরকম বনেদি পরিবার অনেক আছে, তাই না মিতিন মাসি? অনেকক্ষণ পর মিতিনের গলা পাওয়া গেল। তোদের দেখছি অরুণবাবুকে খুব পছন্দ হয়েছে। স্বাভাবিক, কি ভদ্র ব্যবহার, এতটুকু অহংকার নেই। টুপুরের স্বরে মুগ্ধতা। তুমি বলো, অরুণবাবু তো বাসববাবুর চেয়ে কম পণ্ডিত নন, কিন্তু কোনো খিটকেলপোনা করলেন কি? তারপর ধরো সামনের মাসে উনি বিদেশে সেমিনার অ্যাটেন্ড করতে যাচ্ছেন, অথচ সে খবরটাও কত বিনয়ের সঙ্গে জানালেন। ঠিক। একটা কথা বলি মিতিন মাসি। কুশল গলা ঝাড়ল। আমার মনে হয় অরুণবাবুর অ্যাডভাইসই আমাদের শোনা উচিত। লিয়াংদের পরিবারের মধ্যেই বোধহয় কোনো গণ্ডগোল আছে। একটা ডিটেকটিভ উপন্যাসে পড়েছিলাম, এক চীনা পরিবারেরই কোনো জ্ঞাতি ভাই 3 পুরুষ আগের ঝগড়ার ঝাল মেটাতে। আমি অবশ্য কোনো আশঙ্কাই উড়িয়ে দিচ্ছি না কুশল। মিস্টার জিএনএ স্কুলেও একবার আমাদের যেতে হবে। যত বেশি ডেটা হাতে আসবে, সত্যের কাছে পৌঁছতে তত সুবিধে। তবে আপাতত এখন শিবতোষ রায়কে তো মিট করে আসি। সিমলায় পাড়ায় এসে শিবতোষ রায়ের বাড়ি খুঁজতে কোনো সমস্যাই হলো না। পাড়ার সবাই তাকে চেনে। একজনকে জিজ্ঞেস করেই পৌঁছানো গিয়েছে গন্তব্যস্থানে। শিবতোষ রায় বাড়িতেই ছিলেন, মিতিনদের জন্যই অপেক্ষা করছিলেন। বাসববাবুর বাড়িতে অভ্যর্থনার বহর দেখে মিতিন আর ঝুঁকিতে যায়নি। আগেই ফোনে সময় চেয়ে নিয়েছিল শিবতোষবাবুর কাছ থেকে। বেল বাজাতে তিনি নিজেই দোতলা থেকে নেমে দরজা খুলেছেন। মিতিন হাত জোর করে নমস্কার করল ভদ্রলোককে। স্মিত হেসে শিবতোষবাবু বললেন, আমি কিন্তু আপনাকে একটু একটু চিনি।
কিভাবে? আপনার একটা কেস ডিটেকশন কাগজে খুব মন দিয়ে পড়েছি। সেই যে শ্বশুর পুত্রবধূকে টাকার জন্য ব্ল্যাকমেল করত। সে তো প্রায় 4 বছর আগের ঘটনা, আপনার মনে আছে? সাল, তারিখ, নাম, ঘটনা এসব মনে রাখাই তো আমাদের পেশা। আসুন, ভিতরে আসুন। একতলাতেই ড্রয়িং রুম। বাসববাবুর মতো অগোছালোও নয়, আবার অরুণবাবুর মতো ঘ্যামচ্যাকও নয়, ছিমছাম। ঘরের আসবাব পুরনো ধাঁচের হলেও পরিচ্ছন্ন। দেওয়ালে গাঁথা কাচের আলমারিতে শুধু ইতিহাসের বই নয়, রবীন্দ্র বঙ্কিম শরৎ রচনাবলীও দৃশ্যমান। টুপুররা সোফায় বসতে না বসতেই শরবত এসে গেল। শিবতোষবাবু বসেছেন টুপুরদের উল্টো দিকে। বয়স বড়জোর বছর 50। রোগা লম্বা চেহারা, গায়ের রং তামাটে, সরু একখানা গোফও আছে শুয়োপোকার মতো। মিতিনদের শরবত শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিলেন ভদ্রলোক। গ্লাস খালি হতেই বললেন, বলুন ম্যাডাম, কিভাবে আপনাদের সাহায্য করতে পারি? মিতিন ঝুঁকে বসল। ফোনেই তো বললাম মিস্টার জিএনের সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাই। শিবতোষবাবু 2-1 সেকেন্ড চোখ বুজে থেকে বললেন, আমার সঙ্গে ঝিয়েনের আলাপ বছর 5 আগে ন্যাশনাল লাইব্রেরিতে। আমি কুবলাই খাঁর উপর একটা বই খুঁজছিলাম, পাচ্ছিলাম না। রোজই শুনতাম কে একজন যেন ইস্যু করে নিয়ে রিডিং রুমে চলে গিয়েছে। খুঁজে খুঁজে দেখি ঝিয়েন বইটাকে ও নিজের কাজের রেফারেন্স হিসেবে ইউজ করছিল। সেদিন থেকেই পরিচয়। আমাদের দুজনেরই গবেষণার বিষয়ে বেশ লিঙ্ক ছিল, তাই মোটামুটি জমেও গেল। আপনি কি নিয়ে কাজ করছেন? বর্তমানে আমার বিষয় চীনের উপর বিদেশি আক্রমণের প্রভাব। টাইম টু টাইম বহু বহিরাগতই তো চীন আক্রমণ করেছে, তাতে দৈনিক সংস্কৃতির ওপর কি ধরনের প্রভাব পড়েছে, আর মিস্টার জিএন? চীনেরা কিভাবে বহির্বিশ্বে ছড়িয়েছে। ভেরি ইন্টারেস্টিং। জিএন অনেক ভালো ভালো তথ্য জোগাড় করেছিল, যত্ন করে সিস্টেমেটিক্যালি কম্পাইল করত। অত্যন্ত সিনসিয়ার, ভারী বিদ্যানুরাগী, একাডেমিক্যালিও খুব সাউন্ড ছিল তো। মিস্টার জিএন তো পিএইচডি টিএইচডি করেনি। ডিগ্রি ফিগ্রির ওপর ওর আগ্রহই ছিল না, থাকলে তো কবেই ডক্টরেট হয়ে যেত। সেন্ট জেভিয়ার্স থেকে অত ভালো মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন, এমএতে হিস্ট্রিতে ফার্স্ট ক্লাস। এরকম ছাত্র পেলে তো যে কোনো গাইড লুফে নিত। প্রথাগত গবেষণায় না গিয়েও জিএন অবশ্য কাজ করে যাচ্ছিল। একটা ব্যাপার তো জিএন প্রমাণই করে দিয়েছে, ইউরোপিয়ানরা চীনাদের যে ইতিহাস তৈরি করেছে তা একেবারেই অসম্পূর্ণ এবং অনেকটাই ভুল। যেমন? যেমন নেভিগেশন বা জলপথে চলাচলের ব্যাপারটায় চীনারা ইউরোপিয়ানদের চেয়ে অনেকটাই এগিয়ে ছিল। তার নিখাত প্রমাণ হলো নৌকার সাইজ। ইউরোপের বিখ্যাত নৌ অভিযাত্রীদের নৌকো যেখানে 30 ফিট থেকে মেরে কেটে 40, সেখানে চীনারা 100 ফিটের চেয়ে বড় নৌকো নিয়ে সমুদ্রে ঘুরত। অবশ্য পাল বাঁধার ব্যাপারটা চীনারা খুব ভালো জানতো না, তবে দিক নির্ণয়ে ওদের ভুল চুক হতো না কোনো। ইউরোপিয়ানরা তো প্রমাণ করতে চান পৃথিবীকে ওরাই সভ্য করেছেন। কথাটা যে কত ভুল। শিবতোষবাবু কথা শুরু করলে আর থামতেই চান না। মিতিন তাকে কোনো ক্রমে রুখল, বলল, আচ্ছা, সম্প্রতি মিস্টার জিএন একটা ওয়াল হ্যাঙ্গিং কিনেছিলেন, আপনি কি সে ব্যাপারে কিছু জানেন? ওই বস্তুটি কেনার পরেই তো মিসআপটা ঘটল, এবং দুর্ভাগ্যবশত জিনিসটাও লোপাট। খুব ক্ষতি হয়ে গেল, খুব ক্ষতি হয়ে গেল। কেন? ওটা আসলে কি জানেন? মইটংয়ের আঁকা ম্যাপ, মিং ডাইনেস্টির সেই ফেমাস আর্টিস্ট। অরুণবাবুও বলছিলেন উনি খুব বিখ্যাত শিল্পী। অরুণ তো জানবেই, অরুণ তো জিএনের লাইনেই কাজ করছে। ইস, ওই ম্যাপটা হাতে থাকলে কতদিনের একটা মিথ্যে প্রচার যে নস্যাৎ করা যেত। টুপুর হতভম্ব মুখে বলে উঠল, ওই ওয়াল হ্যাঙ্গিংটা শুধুই একটা ম্যাপ? মোস্ট প্রবাবলি। জিএন ভুল করার লোক নয়। ইস, ম্যাপটা আমার আর দেখা হলো না। ওটা কিসের ম্যাপ ছিল স্যার? পৃথিবীর। এবার মিতিনও স্তম্ভিত, অস্ফুটে বলল, মানে?
এক কথায় বলা কঠিন, বলা যেতে পারে ওটাই গোটা পৃথিবীর প্রথম অথেন্টিক মানচিত্র। ঠিক বুঝলাম না স্যার। তাহলে একটু ইতিহাসে ঢুকতে হয়। 13 সেঞ্চুরিতে চেঙ্গিস খাঁর নাতি কুবলাই খাঁ চীন দখল করেছিল। তাদের হটিয়ে প্রায় 100 বছর পর মিংদের রাজত্ব প্রতিষ্ঠিত হয়। মিংদের আমলকে বলা হয় চীনের স্বর্ণযুগ। কুশল বলল, জানি, ওই সময় চাইনিজ ওয়াল তৈরি হয়েছিল। আরও অনেক কিছুই হয়েছিল। শিল্প, সাহিত্য, শক্তি সবেতেই তখন চীনের রমরমা। মিং রাজত্ব প্রতিষ্ঠার 100 বছর পরে এক বিখ্যাত চীনা অভিযাত্রীর জন্ম হয়। সালটা 1371। তার নাম মা সান পাও। ইতিহাস তাকে জানে অ্যাডমিরাল জেং নামে। শৈশব থেকেই বেচারা অনাথ। বড় হয়ে তিনি হলেন রাজা ইয়াংলোর এক সৈনিক। রাজা তাকে খুব ভালোবাসতেন। নৌযোদ্ধা হিসেবে তার খুব নাম হয়েছিল বলে রাজা তাকে নৌবাহিনীর বড় পদে বসান। তারপর হঠাৎই একদিন হুকুম দেন, তোমাকে আর যুদ্ধ করতে হবে না, তুমি চীনের প্রতিনিধি হয়ে দেশে দেশে ঘোরো, আর পারলে নতুন নতুন জায়গা খুঁজে বের করো। তারপর থেকে শুরু হলো জিংয়ের নৌ অভিযান। একবার নয়, 7বার বেরিয়েছিলেন তিনি। প্রথমবার গিয়েছিলেন মাত্র 34 বছর বয়সে। সঙ্গে ছিল 62টা জাহাজ আর 27,800 মতো অনুচর। আরে বাস! কুশলের চোখ কপালে। এটাই তো একটা নৌবহর। বলতে পারো। প্রথমবার জেং গিয়েছিলেন ভিয়েতনাম, মালাক্কা, জাভা, শ্রীলঙ্কা। আমাদের কোচিন কালিকটেও এসেছিলেন ভাস্কো দা গামার 93 বছর আগে। সেই জেংই তার ষষ্ঠ অভিযানের সময় আফ্রিকা পেরিয়ে আটলান্টিক পাড়ি দিয়ে পৌঁছেছিলেন আমেরিকায় 1421 সালে। আমরা কলম্বাসের আমেরিকা আবিষ্কারের গল্প শুনি। কলম্বাস কিন্তু তখনও জন্মাননি। টুপুর প্রায় চেঁচিয়ে উঠল, বলছেন কি স্যার, কলম্বাস আমেরিকা আবিষ্কার করেননি? আমেরিকা আবার আবিষ্কার করার কি আছে? আমেরিকা বলে দেশটা তো ছিলই। সেখানে অন্তত 30,000 মানুষ থাকত। ইনকা, আজটেকের মতো উন্নত সভ্যতা ছিল সেখানে। শুধু তাই নয়, ভাইকিংরা, মানে যারা ইউরোপের উত্তর দিকে থাকত, প্রকাণ্ড প্রকাণ্ড চেহারা, জলদস্যু হিসেবে যাদের খুব বদনাম ছিল, তারাও কলম্বাসের আগে আমেরিকা গিয়েছিল। কলম্বাসকে অকারণে হিরো করা হয়েছে। যাই হোক, ওই মই টং ছিলেন জিয়েং এর সঙ্গী। ম্যাপ আঁকার কাজে দারুণ তুখর ছিলেন মো। তিনি দেশে দেশে ঘুরতে ঘুরতে আস্ত একখানা ম্যাপ বানিয়ে ফেলেছিলেন পৃথিবীর। অবশ্য ফুসাংয়ের বানানো মানচিত্র তাকে হেল্প করেছিল। ফুসাং নামটা শুনেছি না? টুপুর কুশলের দিকে তাকালো। মেয়েলি বলছিল না? হ্যাঁ তো। কুশল ঠকঠক ঘাড় নাড়ল। শিবতোষবাবুকে জিজ্ঞেস করল, ফুসাং কে স্যার? তিনিও এক জলের পোকা। তিনি সমুদ্রে চক্কর খেয়েছিলেন 7ম শতাব্দীতে। চীনে ফুসাংকে একজন প্রবাদ পুরুষ বলে মানা হয়। টুপুর বলল, বেশ তো, এসব নয় বুঝলাম, কিন্তু ম্যাপটা আমাদের দেশে এলো কিভাবে? বলা খুব কঠিন। ইনফ্যাক্ট ম্যাপটা তো থাকারই কথা নয়। কেন? সে আর এক ইতিহাস। 6বার সমুদ্র অভিযান শেষ করে জিং যখন দেশে ফিরলেন, তখন রাজা ইয়াংলো মারা গিয়েছেন। নতুন রাজা হয়েছেন হুংসি। তিনি সিংহাসনে বসার পর একটা আশ্চর্য ঘটনা ঘটল। হঠাৎ একদিন বাজ পড়ে রাজপ্রাসাদ চৌচির। রাজার মন্ত্রণাদাতারা তখন রাজা মশাইকে বোঝালো ওই সমুদ্র অভিযানেই নাকি যত নষ্টের গোড়া। ওই জন্যই নাকি বজ্রের দেবতা কুপিত হয়েছেন। ব্যাস, যায় কোথায়? অমনি রাজা জেংয়ের ওপর চোটে লাল। ফের সমুদ্রে যাওয়া তো বন্ধ হলোই। জেংয়ের কাছ থেকে সব কাগজপত্র, নথি টথি কেড়ে নিয়ে রাজামশাই জ্বালিয়ে দিলেন। ওই ম্যাপটাও তখনই পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা। তবে মো ছিলেন ধুরন্ধর। বিপদের গন্ধ পেয়ে আগে ভাগে সরিয়ে ফেলেছিলেন ম্যাপটা। তারপর থেকে ওটা লুকোনোই ছিল।
প্রায় 350 বছর পর ওই মোর বংশধররাই ম্যাপটার গোটা 4-5 কপি করান, যাতে ভবিষ্যতে মানচিত্রটা নিশ্চিহ্ন না হয়ে যায়। সম্ভবত জিএনের কেনা মানচিত্রখানা ওই কপিগুলোরই একটা। শিবতোষবাবু থামলেন। মিতিন নিশ্চুপ হয়ে শুনছিলেন। হঠাৎই তার স্বর ফুটেছে। এটা খুবই সম্ভব। মোটামুটি ওই সময় থেকেই তো বেঙ্গলে চীনারা আসতে আরম্ভ করে। তাদের কেউই হয়তো নিয়ে এসেছিল ম্যাপখানা। হয়তো নয়, তাই হয়েছে। শিবতোষবাবু দৃঢ় স্বরে বললেন। জিএন আমাকে জিনিসটা যা বর্ণনা দিয়েছিল। কথায় ব্যাঘাত ঘটল। শিবতোষবাবুর স্ত্রী এসেছেন দরজায়। বললেন, গ্যারেজের লোক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। গাড়ি রঙের কাজ শেষ, পেমেন্ট দিতে হবে। শিবতোষ সামান্য অসন্তুষ্ট মুখে বললেন, তুমি চেক কেটে দাও না। রংটা একবার দেখে নেবে না? দরকার নেই, তুমি তো দেখেছো। স্ত্রী দরজা থেকে সরে যেতেই আবার সৌম্য ভাব ফুটেছে শিবতোষবাবুর মুখে। হাসি হাসি মুখে টুপুদের বললেন, তোমাদের একটা ভালো হিস্ট্রির ক্লাস হয়ে গেল, কি বলো? কুশলের ঘাড় পেন্ডুলামের মতো দুলছে। সে তো বটেই। মিতিন বলল, তাহলে স্যার বোঝা যাচ্ছে ওয়াল হ্যাঙ্গিংটা ছিল খুবই মূল্যবান, যার জন্য একটা মানুষ খুনও হয়ে যেতে পারেন। অবশ্যই, জিনিসটার দাম টাকায় মাপা যাবে না। বলেই শিবতোষবাবুর চোখ পিটপিট। হঠাৎ খুনের কথা বললেন কেন? তবে কি জিএনের মৃত্যুটা? হ্যাঁ স্যার, মিস্টার জিএনকে মেরে ফেলা হয়েছে। ও নো! শিবতোষবাবু 2 হাতে মুখ ঢাকলেন। মিনিট খানেক পর আস্তে আস্তে স্বাভাবিক হয়েছেন। বিড়বিড় করে বললেন, আমার বোঝা উচিত ছিল, আমার বোঝা উচিত ছিল। জিনিসটা যখন উধাও হয়েছে তখনই তো। শিবতোষবাবুর স্বর আটকে গেল। গোটা ঘর নিঝুম। মাথার উপর ফ্যান ঘোরার আওয়াজটাই যা শোনা যাচ্ছে শুধু। মিতিন নীরবতা ভাঙল। ভেঙে পড়বেন না স্যার, যা ঘটার তা তো ঘটেই গিয়েছে। এখন আপনাকে শক্ত হতে হবে। নিশ্চয়ই আপনি চান কালপ্রিট ধরা পড়ুক। শিবতোষবাবু দীর্ঘশ্বাস ফেললেন। বেচারা জিএন, পুওর সোল। আরও একটা দুটো প্রশ্ন করি স্যার। আপনার সঙ্গে মিস্টার জিএনের লাস্ট কবে দেখা হয়েছিল? অ্যাক্সিডেন্টের আগের দিনই। কোথায়? ইউনিভার্সিটিতে, আমার রুমে। ও তো ন্যাশনাল লাইব্রেরিতে আসতোই। তখন উল্টো দিকে আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টেও একবার ঢু মেরে যেত। সেদিন জিএন অসম্ভব এক্সাইটেড ছিল। বলছিল সোমবার দিনই আমাকে জিনিসটা দেখিয়ে যাবে। কত টাকায় জিনিসটা উনি কিনেছিলেন আপনি জানেন? এক্সাক্ট অ্যামাউন্ট বলতে পারবো না, তবে ও বলেছিল জলের দরে। আর একটা প্রশ্ন, ডক্টর বাসব সমাদ্দার, ডক্টর অরুণ বসু, এদের তো আপনি চেনেনই। এরা মানুষ হিসেবে কেমন? শিবতোষবাবুর চোখ সরু হলো। ঠিক কি জানতে চাইছেন বলুন তো? তাহলে স্পষ্ট করেই বলি, আপনার কি মনে হয় ওই মহামূল্যবান জিনিসটার জন্য এরা কেউ কোনোভাবে মিস্টার জিএনকে? কি যে বলেন আপনি! তাহলে তো আমাকেও সন্দেহ করতে হয়। ধরুন করছি। মিতিন হাসল। এবার বলুন। দেখুন, এরা দুজনেই বিদ্বান মানুষ। ইতিহাসবিদ হিসেবে এদের নামও আছে। এদের মধ্যে অরুণ খুব মেথডিক্যাল, অ্যাম্বিশাস। আর বাসববাবু? আই ওন্ট কমেন্ট। কেন? উনি একটু পিকুলিয়ার। মাঝে মাঝেই উল্টোপাল্টা কাণ্ড কারখানা করে বসেন। এই কেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তবু বলি, উনি একবার ন্যাশনাল লাইব্রেরিতে বইয়ের পাতা কাটতে গিয়ে ধরা পড়েছিলেন। খোঁজ নিয়ে দেখবেন, ব্যাপারটা থানা পুলিশ অব্দি গড়িয়েছিল। লাস্ট কোশ্চেন, মিস্টার জিএন হঠাৎ প্রিন্সেপ ঘাটে কেন গিয়েছিলেন সে ব্যাপারে কোনো আইডিয়া করতে পারেন? শিবতোষ রায় স্থির চোখে তাকালেন। না, আমার পক্ষে বলা সম্ভব নয়। আজ এখানেই শেষ করছি মিতিন মাসির গল্প ঝাও জিএন হত্যা রহস্যের 2য় পর্ব। খুব তাড়াতাড়ি ফিরব 3য় এবং শেষ পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।